বিসমিল্লাহির রহমানির রাহিম। করোনাকালীন সময়ে পুরো বিশ্ব যখন ঘরবন্দি, জাতি যখন বিভীষিকাময় সময় কাটাচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশ সরকারের নির্দেশনায় আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের পরিচালনায় আমরা অনলাইন ক্লাস অব্যাহত রেখেছি, যাতে শিক্ষার্থীরা পাঠদান থেকে বিরত না হয়। বর্তমান সময় সত্যি সমাজ খুব একটা খারাপ সময় পার করছে। মানুষ মানুষের কাছে যেতে পারছে না, সকল মানুষ নিজ নিজ ঘরে বন্দী হয়ে গেছে। শিক্ষার্থীরা তার পাঠ থেকে বিচ্যুত হয়ে গেছে। সবার মধ্যে একটা হতাশা, একটা উৎকণ্ঠা। আর এই জায়গা থেকে কিছুটা হলেও শিক্ষার্থীরা যেন তার পাঠের সাথে সংযুক্ত থাকে, সেই জন্যেই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমি ফারজানা ববি লিনা, প্রভাষক, বাংলা বিভাগ। আমি আজকে যেই পাঠদান করাবো তা হচ্ছে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি থেকে একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, সংস্কৃতি কি? কি সংস্কৃতির উপাদান ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাঙালি সংস্কৃতির স্বরূপ। শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করব এই বিষয়টি সম্পূর্ণরূপে সলিউশন করতে। এখন আমার প্রশ্ন হলো, সংস্কৃতি কি? সংস্কৃতি আসলে মানব জীবনের সাথে সম্পৃক্ত একটি বিষয়। যেখানে সমাজ থাকে না, যেখানে মানুষ থাকে না, সেখানে সংস্কৃতিও হতে পারে না। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর সংস্কৃতি নেই। কোনো মানবেতর প্রাণীরও সংস্কৃতি থাকতে পারে না, কোনো উদ্ভিদেরও সংস্কৃতি থাকতে পারে না। অর্থাৎ যেখানেই মানুষ সেখানেই সংস্কৃতি, যেখানেই সমাজ সেখানেই সংস্কৃতি বিদ্যমান। আজকের সমাজ জীবনে সংস্কৃতি শব্দটি ব্যাপকভাবে প্রসারিত, ব্যাপকভাবে আলোচিত। ইংরেজি শব্দ কালচার থেকে বাংলায় এসেছে, পারিভাষিক শব্দ হিসাবে বাংলায় এসেছে সংস্কৃতি। সংস্কৃতি, কালচার শব্দটি সংক্ষিপ্তভাবে ব্যবহৃত হলেও সংস্কৃতি শব্দটি কিন্তু অনেক ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে আমাদের বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যে কোনো জাতির সংস্কৃতি হলো ওই জাতির সামগ্রিক জীবন প্রণালী, কোনো ছোট বা কোনো অল্প পরিসরে নয়, তার সামগ্রিক জীবন প্রণালী, জীবন প্রক্রিয়াই হলো সংস্কৃতি। সেখানে থাকবে ধর্ম, সেখানে থাকবে সাহিত্য, সেখানে থাকবে ঐতিহ্য, সেখানে থাকবে জীবনাচরণ, সমাজবোধ, সব কিছু। এ সম্পর্কে ডক্টর ওয়াকিল আহমেদ বলেছেন, সংস্কৃতি জীবন সম্পৃক্ত, বস্তু সংলগ্ন এবং সংস্কৃতি মানুষ সম্ভূত, অর্থাৎ জীবন সম্পৃক্ত। জীবন পরিচালনা করার জন্য তার আচার, তার ব্যবহার, তার রীতি, তার নীতি, তার উৎসব, তার ধর্ম, সব কিছুতেই সংস্কৃতির প্রভাব রয়েছে। এর সাথে রয়েছে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ
অর্থাৎ সে যা কিছু ব্যবহার করছে, যা কিছু আসবাবপত্র, খাদ্যদ্রব্য, যানবাহন, যন্ত্রপাতি, অলংকার সব কিছুই রয়েছে সংস্কৃতির অংশ। আরেকটি হয়েছে সংস্কৃতির মনঃসম্ভূত, অর্থাৎ মানুষের নান্দনিক বিকাশের জন্য। নান্দনিক বিকাশের জন্য সাহিত্য, সঙ্গীত, সুর, ভাস্কর্য সব কিছু, দর্শন সব কিছুই চলে আসবে সংস্কৃতির মধ্যে। আসলে নির্দিষ্টভাবে সংস্কৃতির সংজ্ঞা দেওয়া কিন্তু খুবই সহজ নয়, আর নির্দিষ্টভাবে সংস্কৃতির সংজ্ঞা দেওয়াও যায় না, কারণ সংস্কৃতি শব্দটি আমরা একভাবে বলতে পারি একটা জটিল প্রক্রিয়া। কারণ মানুষের জীবন যেখানে, সেখানে তো ভালো মন্দ সব কিছুর সংমিশ্রণ রয়েছে, সংস্কৃতিটাও সেরকম। এডওয়ার্ড টেলরের দেওয়া সংজ্ঞার উপর ভিত্তি করে গোলাম মুর্শিদ বলেন, মানুষের বিশ্বাস, আচার, আচরণ, জ্ঞানের একটি সমন্বিত প্যাটার্নকে, মানুষের বিশ্বাস, আচার, আচরণ এবং জ্ঞানের সমন্বিত হচ্ছে প্যাটার্নকেই কিন্তু আমরা সংস্কৃতি বলে থাকি। কারণ মানুষ কিন্তু অবশ্যই তার একটা নির্দিষ্ট বিশ্বাসের ওপরে বেঁচে থাকে এবং সমাজবদ্ধ হয়ে কিছু আচার আচরণের মধ্যে দিয়ে একে অপরের সাথে পরিপূরক হয়ে কিন্তু তারা জীবনযাপন করে বা জীবনাচরণ করে থাকে। শিল্প এবং প্রতিদিনের কাজে লাগে, কাজকর্মও কিন্তু সংস্কৃতির বাইরে নয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যদি আমরা সংস্কৃতির সংজ্ঞা দিই, তাহলে কিন্তু এরকম দাঁড়াবে যে মানুষ জীবন সংগ্রামের বা প্রকৃতির ওপর অধিকার বিস্তারের মোট প্রচেষ্টা হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ জীবন সংগ্রাম বা প্রকৃতির ওপর অধিকার বিস্তারের যে ব্যাপারটি, সেটা সংস্কৃতিতে রয়েছে। আমরা যদি এখনকার কথা বলি, এই যে এখন আমরা যখন ভাবতাম যে আমাদের সামনে অনেক শিক্ষার্থী থাকবে, কথোপকথন হবে, রেসপন্স থাকবে, একে অপরের সাথে আলোচনার মধ্যে দিয়ে কিন্তু একটা পাঠদান প্রক্রিয়া অব্যাহত থাকে, কিন্তু এখন আমরা কি দেখছি যে না, সেই সময়টা বদলেছে, কিন্তু কাজ তো চলতেই থাকবে। অর্থাৎ আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া যেটা বলছিলাম, সেটা হচ্ছে কোনো কাজ তো আর থেমে থাকবে না, সেটা কিন্তু চলতে থাকবে এবং টিকে থাকার লড়াইটাও থাকবে। এত কিছুর মধ্যেও কি মানুষ জীবনের আশা কি ছেড়ে দিয়েছে? নয়তো, মানুষ জীবনের আশা ছেড়ে দেয়নি। এই প্রকৃতিকে আয়ত্ত করার চেষ্টা করছে, এবং প্রকৃতির মধ্যে দিয়ে নিজেকে, সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার একটা তাগিদ করছে বা বেঁচে থাকার চেষ্টা করছে। আর এই যে প্রচেষ্টাটা, সংগ্রাম মুখরভাবে নিজেকে বাঁচিয়ে রাখা, সংগ্রাম মুখরভাবে প্রকৃতির সাথে বেঁচে থাকা, সংগ্রাম মুখরভাবে সমাজের অন্য 5 জনের সাথে তাল মিলিয়ে চলা বা প্রযুক্তির সাথে বেঁচে থাকা, এটাও কিন্তু সংস্কৃতির মধ্যেই পড়ে। সংস্কৃতি কিন্তু স্থবির নয়, সংস্কৃতি কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কারণ কোনো স্থবিরতা সংস্কৃতি হতে পারে না। মানুষের চলাফেরা, চাল চলন, প্রকৃতি অনুযায়ী যেরকম পরিবর্তন হয়, সংস্কৃতিও সেরকম পরিবর্তন হতে পারে। এজন্য সংস্কৃতি সবসময় গতিশীল, সংস্কৃতি কখনো স্থির থাকে না, একটা দিকে প্রবাহিত হতে থাকার সময় যদি দেখা যায় যে সেই সংস্কৃতি আর কাজ করছে না, তখন অন্যদিকে মোড় নেয়, কিন্তু তার ধারাবাহিকতা বা প্রবাহমান কিন্তু চলতে থাকে। এ সকল সংজ্ঞার আলোকে সংস্কৃতি ছাড়া বলা যায় যে সংস্কৃতি ছাড়া মানুষের জীবন কল্পনাও করা যায় না। অর্থাৎ যেখানে মানুষ আছে, সেখানেই কিন্তু তার একটা সংস্কৃতি আছে। সংস্কৃতি ছাড়া মানুষের জীবন কল্পনাও আমরা করতে পারবো না। কারণ যেখানে মানুষের জীবন আছে, সেখানে জীবিকা আছে, সেখানে সমাজ আছে, সেখানে ধর্ম আছে, সেখানে শিল্প আছে, সেখানে সাহিত্য আছে, সেখানে সুর আছে এবং সেখানে বেঁচে থাকার একটা ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে, বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে বাঁচতে হলে টিকে থাকতে হবে, এবং এই লড়াইয়ে সবাইকে যার যার জায়গা থেকে সংস্কৃতিটাকে রক্ষা করতে হবে। এই যে আমরা বলি, এখন যখন মানুষ দল বেঁধে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আসতো, স্কুলে যেত, কলেজে যেত, বন্ধুর সাথে দেখা হতো,
কথা হতো, মত বিনিময় হতো। এখন কি সেটা হচ্ছে? হচ্ছে না তো। তাই বলে কি মানুষের জীবন থেমে আছে? নয় তো, মানুষের জীবন থেমে নাই। কারণ আমরা এখন দেখছি যে সংস্কৃতি অন্য একটা ধারাবাহিকতায় প্রবাহিত হচ্ছে। সেটা হচ্ছে প্রযুক্তিগত সংস্কৃতি আমাদের মধ্যে এখন এসে সেটা ধরা দিয়েছে। সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এভাবে, আমরা যদি একটা হীরকখণ্ডের কথা ভাবি, তাহলে হীরকখণ্ডটা হচ্ছে সভ্যতা, আর হীরকখণ্ড থেকে যে আলো ছড়াচ্ছে, যে আলোয় ভুবন আলোকিত হচ্ছে, সেটাই হচ্ছে সংস্কৃতি। তাহলে কি আমরা বুঝতে পারছি, মানুষের দেহে যেরকম খাদ্য, আলো, বাতাস থেকে রক্ত, এবং রক্ত থেকে জীবনী শক্তিতে পরিণত হয়, এবং মানুষে পরিণত হয়, সংস্কৃতিও কিন্তু সমাজের সেই রকম একটা ব্যাপার। সকল জনগোষ্ঠীরই কিন্তু সংস্কৃতি রয়েছে, অর্থাৎ কেউ সংস্কৃতির ঊর্ধ্বে নয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা কি বুঝতে পারছো যে আসলে সংস্কৃতিটা কি? আমরা তো আগে এটা ভাবতাম যে কিছু কিছু মানুষ দেখতাম আর ভাবতাম একটু গান গায়, কবিতা বলে, ওরা বলে যে সংস্কৃতি মনা মানুষ। কিন্তু যখন আমরা এখন সম্মান শ্রেণীর শিক্ষার্থী এবং আমরা যখন বিশদভাবে বিষয়টাকে জানার চেষ্টা করছি, তখন আমরা এটা বুঝতে পারছি যে সংস্কৃতি হলো একটা সার্বিক জীবন প্রক্রিয়া। সাধারণ অর্থে সংস্কৃতি হলো সূক্ষ্ম জীবনচর্চা, যেমন নাচ, গান, সাহিত্য, দর্শন ইত্যাদি। আর ব্যাপক অর্থে সামগ্রিক সমাজের একটা রূপ হচ্ছে সংস্কৃতি। তাহলে কি আমি এখন সংস্কৃতিটা কি সে সম্পর্কে বোঝাতে পেরেছি শিক্ষার্থীবৃন্দ? আমি নিশ্চয়, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে আসলে সংস্কৃতিটা কি। এই সংস্কৃতি, আমরা সকলেই সংস্কৃতিবান হব এবং আমাদের নিজ নিজ সংস্কৃতিকে বজায় রাখবো, নিজ নিজ সংস্কৃতিকে শক্তিশালী করব, সুন্দর করব এবং সুন্দর মানসিকতা করে একটা সুন্দর সমাজ গড়ে তুলব এবং সুন্দর সংস্কৃতির অধিকারী হব, সেরকম প্রত্যয়ই কিন্তু আমরা ব্যক্ত করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংস্কৃতি কি এই বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করেছি। এখন আমরা দেখব যে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি কি। সংস্কৃতির সংজ্ঞা জানার পাশাপাশি আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য কিছু জানা প্রয়োজন। প্রথমে আমাদের যেটা বলতে হবে যে সংস্কৃতি শিখনের বিষয়। সংস্কৃতির বৈশিষ্ট্য। আমরা দেখতে পাই, উল্লেখ করি যে সংস্কৃতি শিখনের বিষয়। এখানে আমরা দেখতে পারি সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হলো সংস্কৃতি শিক্ষণের বিষয় বা শিক্ষণীয় বৈশিষ্ট্য। প্রধানত মানুষ শিক্ষালব্ধ হয়, অর্থাৎ জীবন ধারণের সাথে সাথে মানুষ কিন্তু জন্মগতভাবে সংস্কৃতির অধিকারী হয় না। তাকে জন্মের পরে তাকে শিখতে হয়, অর্থাৎ নবজাতকের কোনো সংস্কৃতির ভিত্তি থাকে না। যখন সে একটা পরিবারে জন্মগ্রহণ করে এবং আস্তে আস্তে পরিবার তাকে সংস্কৃতি শিক্ষা দেয়। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা? আরেকটি বিষয় হচ্ছে সংস্কৃতি ধারণালব্ধ বিষয়। সংস্কৃতি এক্ষেত্রে আমরা বলতে পারি শিক্ষার্থীবৃন্দ যে সংস্কৃতি অবশ্যই ধারণ করতে হয়, ধারণালব্ধ বিষয়। শিশুরা মূলত সংস্কৃতি নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটা শিশু জন্মগ্রহণ যখন করে তখন কিন্তু একটু চিৎকার দিয়ে কেঁদে ওঠে,
ঠিক আছে? তো এই যে চিৎকার দিয়ে কেঁদে ওঠা, এটা কিন্তু কোনো সংস্কৃতির অংশ নয়। কিন্তু পরবর্তীতে যখন সে পরিবারে থাকে, পরিবেশের কাছ থেকে আধো আধো বোল শিখতে থাকে, বোল শিখতে শিখতে যখন মা বাবা এরকম আধো আধো বোল শিখে, তখন সে একটি সংস্কৃতিতে পরিণত হয়, তখন সেটা সংস্কৃতি। আর সংস্কৃতির আরেকটা বৈশিষ্ট্য হলো সংস্কৃতি সামাজিক বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতি সামাজিক বিষয়। শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু আগেও বলেছি, সংস্কৃতি, মানুষ কিন্তু সমাজের ঊর্ধ্বে নয়, মানুষ সামাজিক জীব। আমি পূর্বে বলেছি যে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর কিন্তু সংস্কৃতি নেই, অন্য কোনো মানবতর প্রাণীর নেই, অন্য কোনো উদ্ভিদের নেই। অর্থাৎ যেখানে মানুষ আছে সেখানেই কিন্তু সংস্কৃতি রয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষ সামাজিক জীব। যে সমাজে বসবাস করে না সে দেবতা, না হলে হচ্ছে আমরা বলি যে অপরিণত, মানে অপ্রকৃতগ্রস্ত, পাগল আমরা তাকে বলতে পারি। তো যখন মানুষ সমাজে বসবাস করবে এবং মানুষ হিসাবে পরিণত হবে, তখন কিন্তু অবশ্যই সংস্কৃতিটা সামাজিক বিষয় এই পরিণত হবে। সংস্কৃতি একটা সমাজের কিন্তু একটা নির্দিষ্ট সংস্কৃতি থাকে, সেই নিয়ম অনুযায়ী তার আচার আচরণ, তার চলা, তার বলা, তার কথোপকথন, তার রীতি, তার নীতি, তার ধর্ম, তার বিশ্বাস, এগুলো সাধারণত হচ্ছে পরিচালিত হয়ে থাকে। আর সংস্কৃতি, একটা জিনিস মনে রাখতে হবে যে সংস্কৃতি একটা যে সুন্দর সংস্কৃতি ছাড়া কখনোই সুন্দর সংস্কৃতি ছাড়া সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না। অর্থাৎ সুন্দর, মানুষের মন যতটা সুন্দর হবে, চিন্তা যতটা সুন্দর হবে, মানুষের চিন্তন কাজকর্ম যতটা মৌলিক হবে, যতটা সুষম হবে, ঠিক তার সেই রকম সংস্কৃতিবান সে হবে। সংস্কৃতি আরেকটি বৈশিষ্ট্য আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংস্কৃতি পরিশীলিত। আমরা দেখছি যে সংস্কৃতি অবশ্যই পরিশীলিত হতে হবে, কারণ অধ্যাপক ম্যাকাইভার বলেছিলেন, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। অবশ্যই কথাটি যথার্থ, তবে একটা জিনিস আমাদের সাহিত্যের ভাষায় আমরা যেটা বলতে পারি যে আমাদের মার্জিত রূপটা হচ্ছে সংস্কৃতি। কারণ আমরা বলি যে মানুষ যা কিছু সুন্দর, যা কিছু সৌকর্যময়, যা কিছু স্বাভাবিক এবং যার মানুষকে চিত্তনন্দন করে, যার মধ্যে মানুষ বেঁচে থাকতে ভালোবাসে, যা মানুষকে একটা সৌন্দর্যের উঁচু চূড়ায় নিয়ে যায়, ঠিক সেই রকম একটা বিষয়কে উঁচু মানের সংস্কৃতি বলে আখ্যায়িত করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সংস্কৃতি অবশ্যই হচ্ছে পরিচালিত, মানে সচেতন প্রক্রিয়া, মানুষের জীবনাচরণের মানে সচেতনভাবে যে রূপ প্রকাশ পায় তাকে আমরা, পরিশীলিত যে রূপটা প্রকাশ পায় তাকে আমরা কিন্তু সচেতন রূপ বা পরিশীলিত যে রূপটা আমরা পাচ্ছি তাকেই কিন্তু আমরা বলছি যে হচ্ছে সংস্কৃতির পরিশীলিত রূপ। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে সংস্কৃতি বাসনা চরিতার্থকারী বিষয়। সংস্কৃতি বা বাসনা চরিতার্থকারী বিষয়। বাসনা চরিতার্থকারী বিষয়। এক্ষেত্রে আমরা বলতে পারি শিক্ষার্থীবৃন্দ, সংস্কৃতি বাসনা চরিতার্থ করা প্রত্যেক মানুষেরই কিন্তু
যারা সংস্কৃতিবান হয়, যারা সুন্দর পরিশীলিত সংস্কৃতির অধিকারী হয়, তারা কি লক্ষ্য করে জানো শিক্ষার্থীবৃন্দ? তারা চায় একটা মঙ্গল কামনা করে, মানুষের মঙ্গল কামনা করে, তারপরে হচ্ছে সমাজের মঙ্গল কামনা করে, সভ্যতার মঙ্গল কামনা করে। তো সেই জন্য তার একটা বাসনা থাকে, সংস্কৃতিবান মানুষের এবং সংস্কৃতিবান সমাজের একটি বাসনা থাকে যে যা কিছু হবে শুভ হবে, যা কিছু হবে মঙ্গল হবে, যা কিছু হবে সৌন্দর্যের পূজারী হবে। এই জন্য বলা হয় যে অবশ্যই সংস্কৃতি পরিশীলিতির সাথে সাথে সংস্কৃতিতে একটা বাসনা চরিতার্থকারী বিষয়ও থাকতে হবে। আর একটা সংস্কৃতি উপযোগীকরণ যোগ্য। সংস্কৃতি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি সংস্কৃতির বৈশিষ্ট্যে উপনীত হয়েছি, সেটি হলো সংস্কৃতি উপযোগীকরণ যোগ্য। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সব কিছু, সাহিত্য তো সময়ের দর্পণ, সাহিত্য সমাজের দর্পণ। সাহিত্য কিন্তু স্থবির নয়, তার চলমানতা থাকে। কারণ যে কোনো জিনিস যখন এক জায়গায় বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু সেটা সেখানে থেমে যায় না, তার কার্যকারিতা থাকে, সেটা মুভ করে, একদিক থেকে আরেক দিকে যায়। তো সেই জন্য যেগুলো বাদ দেওয়ার দরকার সেগুলো বাদ দেয়, যেগুলো নেওয়ার দরকার সেগুলো নেয়। অর্থাৎ পরিবর্ধন পরিমার্জন করে যথোপযোগী, অর্থাৎ সময় উপযোগী সংস্কৃতি অর্থাৎ উপযোগীকরণযোগ্য হয়, সময় উপযোগী একটা রূপ ধারণ করে। তো এই যে ব্যাপার। আরেকটি হচ্ছে সংস্কৃতি অখণ্ড সত্তা। 7 নম্বরে আমরা বলতে পারি সংস্কৃতি অখণ্ড সত্তা। এখানে আমরা এটা এভাবে বিশ্লেষণ করতে পারি যে সংস্কৃতি অখণ্ড সত্তা, তারপরে মানব সত্তা। আমি তো পূর্বেই বলেছি যে যেখানে মানুষ আছে সেখানেই কিন্তু সংস্কৃতি আছে, যেখানে সমাজ আছে সেখানেই কিছু সংস্কৃতি আছে। সংস্কৃতি আর মানুষকে আলাদা করে ভাবার প্রয়াস কিন্তু নাই, এজন্য বলা হচ্ছে সংস্কৃতি অখণ্ড সত্তা। আমরা সংস্কৃতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য উল্লেখ করেছি এবং সংস্কৃতির বিভাজনে যাই। সেটা হচ্ছে সংস্কৃতি, আমরা তো সবসময় বলছি যে আমাদের সার্বিক জীবনাচরণী সংস্কৃতি। তো এটা হচ্ছে দুটি উপাদান, একটা হচ্ছে বস্তুগত উপাদানের দিক থেকে দুটি ভাগে ভাগ করব আমরা। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতিটা কি? বস্তুগত সংস্কৃতিটা হচ্ছে মানুষ জীবনাচরণের জন্য যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, বিনিময় করা যায়, সেগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। যেমন আমরা বলতে পারি খাদ্য, বাসস্থান, আসবাবপত্র, অলংকার, এই সকল জিনিসগুলো যেগুলো আমরা ধরতে পারছি, ছুঁতে পারছি, সেগুলো বস্তুগত সংস্কৃতির মধ্যে আমরা ফেলব। আর অবস্তুগত সংস্কৃতিগুলোকে, যেগুলোকে উপলব্ধি করা যায়, যেগুলোকে ধারণ করতে হয়, যেগুলোকে বোধের মধ্যে সঞ্চারিত হয়, সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যেমন আমরা বলতে পারি সাহিত্য, যেমন আমরা বলতে পারি সুর, যেমন ভাস্কর্য, যেরকম হচ্ছে সঙ্গীত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে বিবেক, বোধ, চেতনা, এই সকলগুলো আমরা আমরা হচ্ছে অবস্তুগত সংস্কৃতির মধ্যে আমরা ফেলবো, মানে এই উপাদানটার মধ্যে। এবারে আমরা আসি উপসংস্কৃতি। উপসংস্কৃতি শিক্ষার্থীবৃন্দ, উপসংস্কৃতিটা হলো সংস্কৃতিরই একটা অংশ। অর্থাৎ একটা বিশেষ সমাজ ব্যবস্থায় যখন কিছু লোক তার চিন্তা চেতনার একটু ভিন্নতা প্রকাশ করে, সাধারণ মানুষ সেগুলোকেও আবার একটু প্রাধান্য দেয়, আবার সেটাকে মেনেও নেয়। সেগুলোকে আমরা ওই বিশেষ চিন্তা চেতনা থেকে যে সংস্কৃতির উদ্ভাবন ঘটছে সেটাকে আমরা বলছি কি? সেটা হচ্ছে উপসংস্কৃতি। তো আমরা দেখলাম যে আমরা তাহলে বৈশিষ্ট্য, উপাদান এবং উপসংস্কৃতিটা আমরা দেখলাম। আর বিপরীত ধর্মী সংস্কৃতি হচ্ছে সুষম সংস্কৃতির বিপরীতে যেটা
আহ, আহ, ধারণ করবে, সেটাই হচ্ছে বিপরীতধর্মী সংস্কৃতি। এখন হলো বাঙালি সংস্কৃতিটার স্বরূপ, আমি অল্প কথায় বলে শেষ করব। সেটা হচ্ছে বাঙালি বলতে আমাদের যে জাতিসত্তাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপামর বাংলার সাধারণ মানুষ, যেখানে এখনও ৮০% লোক গ্রামীণ জনপদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ সাধারণ, একদম সাধারণ মানুষ যে সংস্কৃতিকে লালন করছে সেই সংস্কৃতি কিন্তু শিক্ষার্থীবৃন্দ বাঙালি সংস্কৃতি হিসাবে হচ্ছে পরিচালিত হচ্ছে, বা আমরা জানছি, বা আমাদের খুবই কাছের দেখাশোনা, যেগুলো আমার একেবারে নিজের। তো এক্ষেত্রে আমরা বলতে পারি তাঁত শিল্প। তাঁত শিল্পটা কিন্তু একদম আমার বাঙালির সঙ্গে সংস্কৃতির সাথে একদম ওতপ্রোত একটা ব্যাপার। তাঁত শিল্প প্রথমে ছিল মসলিন, তারপরে জামদানি, আর এখনকার কথা যদি ভাবি তাহলে জামদানির পাশাপাশি টাঙ্গাইল শাড়ি এবং সুতি কিছু রয়েছে। মৃৎশিল্প এখনও পর্যন্ত আমাদের সাথে, জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন আমরা যদিও মাটির হাঁড়ি বাসন সেভাবে ব্যবহার না করলে শৌখিনভাবে ফুলদানি, তারপরে কলমদানি, তারপরে পোড়ামাটির ফলক, তারপরে বিভিন্ন, এখন মৃৎশিল্পের মধ্যে আমরা বিভিন্ন ধরনের টাইলস বা বিভিন্ন ভাস্কর্যগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাঠশিল্প, হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, কাঠশিল্পও কিন্তু বাঙালি জাতির সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেটা হচ্ছে কাঠের থেকে তৈরি। আমরা যদি এখনকার কথা, অর্থাৎ এই শ্রেণীকক্ষের কথাই বলি, তাহলে আমরা বেঞ্চ, চেয়ার, টেবিল, সুন্দর সুন্দর কারুকার্য খচিত খাট, পালং, এভরিথিং, মানে সব কিছু কিন্তু কাঠশিল্পের সাথে জড়িত, যা আমার বাঙালি সংস্কৃতিরই একটা অংশ। আরেকটা হচ্ছে হস্তশিল্প বাঁশ কাঠ শোলা দিয়ে নিজের হাতে, একদম হাতে তৈরি করা যে শিল্পটা, যা বাঙালি সমাজের সাথে একদম সুন্দরভাবে প্রভাব বিস্তার করে আছে, সেটা আমরা হস্তশিল্প। আর আরেকটা কী হচ্ছে রন্ধনশিল্প। বাঙালি তো চায় যে একদম সুন্দর করে, মানে ভোজন রসিক, সারা বিশ্বে বাঙালি যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে সে রসনাবিলাসী ভোজন রসিক বাঙালি। হ্যাঁ, তো বাঙালি রাঁধতেও যা চুলো বাঁধে, আবার রাধে এবং রসনার বিলাস হিসাবে সে ভক্ষণ করে। শিক্ষার্থীবৃন্দ, আরেকটি আছে মৌখিক লোকসাহিত্যর মধ্যে আমরা বাঙালিরা মাদুর পেতে বসার পরে তারা কি করে, তারা হচ্ছে নানান রকম জিনিস গল্প করে। গল্পের সাথে সাথে লোকনাট্য, ছড়া, প্রবাদ, প্রবচন, গদ্য, এগুলো নিয়ে তারা আলোচনা করে, এবং এই বাঙালি সংস্কৃতিরই কিন্তু একটা অংশ। আরেকটি বিষয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে লোকচিকিৎসা। যদিও প্রযুক্তি অনেক উন্নততর হয়েছে, চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে লোকচিকিৎসা, অর্থাৎ ঝাড় ফুঁক, তারপরে কবিরাজ, তারপরে ওঝা, এগুলোর প্রভাব কিন্তু বাঙালি সংস্কৃতির সাথে কম যায় না। লোককাহিনী এখনও আমাদের বাচ্চারা, অর্থাৎ মায়ের কোলে শিশুরা গল্প শুনে ঘুমাতেই ভালোবাসে, আর এই গল্পের মধ্যে কোনো স্পাইডার বা ড্রাগনের কথা থাকে না, থাকে রূপকথার পরীর কথা আর রাক্ষস খোক্ষস। লোকসঙ্গীত সুরের আবহমান বাংলা ভাসতে থাকে, এবং বাংলাদেশে রয়েছে অর্ধশতাধিক হচ্ছে সঙ্গীত, যেমন জারি, সারি, ভাটিয়ালি, বাউল, নানান রকম লোক উৎসব। বাংলাদেশ তো 12 মাসে 13 পার্বণের দেশ, অর্থাৎ উৎসব লেগেই থাকে। বাঙালির উৎসবের ধরনটা এরকম যে ধর্ম যার আর উৎসব সবার। আমরা সব সময় কোনো না কোনো জন্মদিনের উৎসব, বিবাহ উৎসব, দোল পূর্ণিমার উৎসব, তারপরে হচ্ছে বৈশাখী উৎসব, এরকম বধূবরণ উৎসব, আয়না মুখ, বউ সাজানো, সব কিছু নিয়ে আমাদের বাঙালি সমাজ পরিচালিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা আছে লোকক্রীড়া। বাঙালি যেরকম গান গাইতে পছন্দ করে, তারপরে ঘুমিয়েও গল্প শুনতে পছন্দ করে, তার নিজস্ব কিছু নিজস্ব খেলাও কিন্তু রয়েছে, যেমন হাডুডু খেলা,
বলি খেলা, নৌকা বাইচ, বিচি, দাঁড়িয়া বান্ধা, গোল্লাছুট, বউচি, যেগুলো বাঙালির একেবারে নিজস্ব সংস্কৃতির অংশ। পরিশেষে বলতে চাই যে আমি বাঙালি, আমরা বাঙালি, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। সকলে সুন্দর মনের অধিকারী হও, সকলে সুস্থ সংস্কৃতি চর্চা করো এবং তোমাদের সংস্কৃতিকে তোমরাই বাঁচিয়ে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার সাথে নিজে সুস্থ থেকে দেশকে ভালোবেসে এই বিভীষিকাময় সময়টা পার করে আমরা সকলে আবার সামনাসামনি ক্লাস নেব এবং কথোপকথন করব, তোমাদের সাথে দেখা হবে, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শেষ করছি।